আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইরান ইসরায়েল যুদ্ধে আমরা দেখেছি প্রথম দিনেই ইরানের আকাশ দখল করে নিয়েছে কে? ইসরায়েল দখল করে নিয়েছিল। এর আগে তারা যেটা করেছিল, তারা ইরানের ভিতরে মোসাদের নানা রকমের এজেন্ট, নানা রকমের স্থাপনা তৈরি করেছিল, নিজেদের ড্রোন তৈরি করার ফ্যাক্টরি পর্যন্ত ভিতরে ছিল। তারা রকেট লঞ্চার লঞ্চ করার মতো লোকজন দিয়ে ইরানকে একেবারে ভরিয়ে রেখেছিল, এবং তারই ফল হিসেবে আমরা দেখেছি যে ইরানের জেনারেলদেরকে মেরে ফেলতে একদম পিন পয়েন্ট করে করে ইরানের যে স্থাপনাগুলো আছে, মানে বিমান হামলার বিরুদ্ধে ঠেকানোর জন্য যে রকেট লঞ্চার যা যা কিছু আছে, স্যাম ফ্যাসিলিটি যা যা কিছু আছে, সেগুলা গত শুক্রবারে 13ই জুনের রাতের বেলাতে কি করেছে, তারা আক্রমণ শুরু হওয়ার বিমান উড্ডয়নের পরে থেকে তারা এই কাজগুলো শুরু করে এবং তারা সব কিছু ধ্বংস করে ফেলে, মেজর যে স্থাপনাগুলো ছিল। এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে ইসরায়েলের যেই 200 জঙ্গি বিমান যেগুলো রাতের বেলায় উড়ে এসেছে, সেগুলো কি করেছে, ইরানের ক্ষেপণাস্ত্র তৈরি করার সাইটগুলো ধ্বংস করেছে, স্যাম ফ্যাসিলিটি ধ্বংস করেছে, ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণের ফ্যাসিলিটি ধ্বংস করেছে, ইরানের জেনারেলদেরকে মেরে ফেলেছে। ইরানের একদিনে এত বিশাল একটা লক্ষ্য তারা অর্জন করেছে, যে জিনিসটা অর্জন করতে হয়তো বা ইরানকে 50-60 বছর সংগ্রাম করতে হয়েছে। সুতরাং একদিনের, তাও কয়েক ঘন্টার আক্রমণে ইরান এত বছরের পিছিয়ে গিয়েছে। যদিও জ্ঞানটা তাদের মধ্যে আছে, কিন্তু যেই এস্টাবলিশমেন্ট, যেই স্থাপনাগুলো তাদের ছিল, যেগুলো তৈরি করতে হতো বছরের পর বছর লেগে যায়, সেই জিনিসপত্রগুলো অল্প কিছুক্ষণের মধ্যে ধ্বংস করে দিয়েছে। সুতরাং আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইসরায়েল কত ভয়ঙ্কর সেটা আমরা এখান থেকে দেখতে পাই। আমরা দেখতে পাই যে রাশিয়া কত অনেক বছর ধরে, 4 বছর তো হয়ে গেল, ইউক্রেনের মধ্যে তাদের এখনও তারা কি করতে পারেনি, একচ্ছত্র আধিপত্য তৈরি করতে পারেনি। সেটা স্থল হোক, জলপথ হোক, আকাশপথ হোক, তারা সব জায়গাতে কী হচ্ছে, বাধার সম্মুখীন হচ্ছে। আবার আমরা দেখেছি ইয়েমেনে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছিল। তারাও বিলিয়ন ডলার খরচ করার পরেও তারা কি করতে পারেনি, ইয়েমেনের একটা আকাশে তারা কি করতে পারেন, আধিপত্য বিস্তার করতে পারেনি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইরানের মতো একটা ভয়ঙ্কর শক্তিশালী একটা দেশে ইসরায়েলের মতো ছোট একটা দেশ কীভাবে আধিপত্য বিস্তার করছে। তারা কি করছে, তারা গত 7 দিনে তারা বিমান নিয়ে কি করছে, অহরহ তারা গিয়ে আক্রমণ করে চলে আসছে, কারণ ইরানের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নাই, ইরানের কোনো বিমান বাহিনী নাই। সেই জন্য যেটা হচ্ছে, ইসরায়েল এভাবে এয়ার ডমিনেন্সি করতে পারছে, এয়ার সুপিরিয়রিটি করতে পারছে, আধিপত্য বিস্তার করতে পারছে। এখন অনেকে হয়তো প্রশ্ন করতে পারে, ইরান কিভাবে ইসরায়েলকে ঠেকাবে? ইরানের এয়ার আধিপত্যতে ইরান আর কিছু করতে পারবে না, ইরানের করার কিছু নয়। কারণ ইরানকে এখন কি করতে হবে, স্যাম ফ্যাসিলিটি তৈরি করতে হবে, যাতে ভূমি থেকে রকেট লঞ্চার যা যা কিছু আছে সেগুলো উৎক্ষেপণ নতুন করে ব্যবস্থা করতে হবে। এবং সেই কাজগুলো স্বল্পকালীন না, সেই কাজগুলো কি দীর্ঘকালীন। সেই স্থাপনাগুলো তাদের ছিল, কিন্তু সেগুলোকে ইসরায়েল ধ্বংস করে দিয়েছে। তাদের অনেক প্রতিরক্ষা ব্যবস্থা ছিল রাশিয়া থেকে কিনা, সেগুলোকে ইসরায়েল ধ্বংস করে দিয়েছে। সুতরাং এই ফ্যাসিলিটিগুলো যেহেতু এখন তাদের কাছে নাই, সুতরাং ইসরায়েল এয়ার ডমিনেন্সি বিস্তার করতে পারবে। যে কোনো সময় গিয়ে তারা আক্রমণ করে এসে ভেঙে চুরে দিয়ে চলে এসে তারা আবার আগের মতো করে ইসরায়েলকে ইরানকে একেবারে খোঁড়া করে দিয়েছে। এখন ইরান এই জিনিসটা তারা আগে থেকেই জানতো, সেই জন্যই তারা কি করেছে, তারা তাদের বিমান প্রতিরক্ষা বা বিমান বাহিনীর শক্তি বাড়ানো, সেই চেষ্টাটা তারা খুব বেশি করতে পারেনি। তাদের মিগ আছে, আর কিছু আছে পুরান আমেরিকান যুদ্ধ বিমান আছে, যে যুদ্ধ বিমানগুলো ইসরায়েলের যে অত্যাধুনিক F-35, F-16, F-15 এগুলোর সাথে তুলনীয় না। সুতরাং ইরান তার বিকল্প হিসেবে কি করেছে, ইরান তার বিকল্প হিসেবে তাদের মিসাইল ব্যবস্থাপনা তৈরি করেছে। যে ব্যবস্থাপনা আমরা দেখেছি গত 7 দিনে তারা ইসরায়েলের ভিতরে, ইসরায়েলের যে দুর্ভেদ্য মাল্টি লেয়ার যে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আছে, ডেভিড স্লিং অথবা আয়রন ডোম, সেগুলোকে ভেদ করে ইসরায়েলের ভিতরে নানা জায়গাতে আঘাত হানছে। এখন তারা প্রথম দিকে যেগুলো করেছিল সেগুলো হচ্ছে কি, হয়তো পুরনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। এখন যতই দিন যাচ্ছে ততই তারা কি করছে, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রগুলো, যেগুলা তাদের যে ইসরায়েলের যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আছে, সেগুলোকে ফাঁকি দিয়ে ভিতরে গিয়ে আক্রমণ করছে।
করতে পারে সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং গতকালকে যে আক্রমণটা করেছে, যেখানে একটা হসপিটাল ধ্বংস হয়েছে, 250 লোকজন আহত হয়েছে বা নিহত হয়েছে, এবং যেটা ছিল স্মরণকালের মধ্যে অনেক ভয়াবহ একটা আক্রমণ। যেহেতু ইরান অনেক বড় একটা দেশ এবং ইসরায়েল যেহেতু ছোট একটা দেশ, এবং পুরো দেশেই কিন্তু লোকজন থাকে, সুতরাং ইসরায়েলের জন্য যে কোনো আক্রমণটাই হচ্ছে কি অনেক বেশি ক্ষতিকর এবং বিধ্বংসী। অন্যদিকে ইরানের জন্য এই আক্রমণগুলো খুব একটা ক্ষতিকর না, কারণ ইরানের দেশটা হচ্ছে বিশাল। এই দেশটাকে ধ্বংস করতে হলে বিশাল একটা সামরিক বাহিনী লাগবে। কিন্তু যদি ইসরায়েলের যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যদি এভাবে দুর্বলতা শো করতে থাকে, এভাবে যদি ইরান তাদের ক্ষেপণাস্ত্র ইসরায়েলে পাঠানোর নানা রকম রাস্তা খুঁজে পায়, তাহলে ইসরায়েলের পক্ষে টিকে থাকা কিন্তু খুব কষ্টকর। সুতরাং ইসরায়েল এই যুদ্ধে, এখন আমরা বলেছিলাম যে মিডল ইস্টে যে দুইটা শক্তি আছে, যে দুইটা শক্তি জ্ঞান বিজ্ঞানে প্রচণ্ড রকমের অত্যাধুনিক, তারা হচ্ছে ইরান এবং ইসরায়েল। এবং এই দুটো শক্তি যেহেতু নিজেদের মধ্যে লড়াই করছে, এবং আমরা দেখতে পাচ্ছি ব্যালেন্স এখানে আছে, এখানে একতরফা কিছু নাই। ইসরায়েলের একটা শক্তি আছে, সেই শক্তি তারা দেখাচ্ছে, ইরানের একটা শক্তি আছে, সেই শক্তি তারা দেখাচ্ছে। ইসরায়েলের শক্তি হচ্ছে গিয়ে বিমান বাহিনী, অত্যাধুনিক যেই ব্যবস্থাপনাগুলো সেগুলো, এবং গোয়েন্দা নেটওয়ার্ক যেগুলো আছে যেগুলো দিয়ে তারা ইরানকে নানাভাবে অপদস্থ করছে। আর এদিকে ইরান এর শক্তি হচ্ছে কিন্তু তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, মাল্টি লেয়ার যে মিসাইলগুলো আছে সেগুলো, এবং সেগুলোর ক্ষমতা তারা দেখাচ্ছে কীভাবে ইসরায়েলকে তারা নানা রকমভাবে বিপদের মুখে ফেলে দিচ্ছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই যুদ্ধটা কখন গিয়ে থামে, কাদের লক্ষ্য কি, তারা কি অবজেক্টিভ অর্জন করতে চাচ্ছে, আলটিমেটলি সে অবজেক্টিভ অর্জন করা সম্ভব কিনা, এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে আসতেছে কিনা, আসলে যুদ্ধের গতিমোট কোন দিকে কিভাবে যাবে সেটা আমাদেরকে সামনেই বলে দেবে। তবে আমরা দেখতে পাচ্ছি যে ইরান তার সক্ষমতা দেখাচ্ছে এবং ইসরায়েলও তার সক্ষমতা দেখাচ্ছে। এই দুইটা শক্তি এক জায়গাতে তো রাজত্ব করতে পারবে না। সুতরাং যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে যে কোনো একটা শক্তিকে সুপিরিয়র হয়ে আসতে হবে, সেটা ইসরায়েল নয়তো ইরান। এখন সামনের দিনগুলো আমাদেরকে এটা আরও বেশি করে প্রকাশ করবে যে কে উঠে আসছে, কে কীভাবে উঠে আসছে, কার শক্তিমত্তা কত দূর পর্যন্ত তারা নিয়ে যেতে পারে, সেটা আমরা সামনে দেখতে পাবো। আমরা একটু ব্যানারে কথা বলি, মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, অংশী হওয়ার আমন্ত্রণ থাকলো।